আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, সাথে রয়েছে আমরা দুজন, আমি রহমান রাশেদ, নাজনীন নাসিদুল্লাহ। নিয়তি বদলাতে গিয়েছিলেন সুদূর দক্ষিণ আফ্রিকায়, কিন্তু ভাগ্যই কেড়ে নিল প্রাণ। ভয়াবহ আগুনে ঘুমের মধ্যেই পুড়ে মারা গেলেন 6 বাংলাদেশি। এবং দগ্ধ আরও এক বাংলাদেশি মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন। মর্মান্তিক এই খবরটি দেশে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। এখন অপেক্ষা প্রিয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনার। ভয়াবহ আগুন দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে, মাতৃভূমি থেকে প্রায় 9,000 কিলোমিটার দূরে, যাতে গভীর রাতে ঘুমের মধ্যেই ছড়ে যায় 6 বাংলাদেশির প্রাণ। স্থানীয়রা জানান, সোমবার রাতে আগুন লাগে বাংলাদেশি মালিকানাধীন দোকানে। মুহূর্তে ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। সবাই ঘুমে থাকায় বের হওয়ার সুযোগ না পেয়ে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান। রাত্রে যখন আগুন লেগেছিল তখন আশেপাশের লোকেরা চিৎকার চেঁচামেচি করার পরে দোকানের মালিক সহ আশপাশের বাংলাদেশিরা তারা সেখানে গেছেন, কিন্তু কাউকে উদ্ধার করা যায়নি। একজন মাত্র বাংলাদেশি, যিনি টিন কেটে বের হতে পেরেছেন। এক বুক স্বপ্ন আর পরিবারকে কিছুটা স্বস্তি দিতে হাজার হাজার মাইল দূরে পাড়ি জমিয়েছিলেন তারা। চেয়েছিলেন ভাগ্য বদলে প্রিয়জনদের মুখে ফোটাবেন হাসি। তবে হাসির বদলে পরিবারগুলো এখন শোকে কাতর। নিহতের কয়েকজনের বাড়ি নারায়ণগঞ্জ। প্রিয়জন হারানোর খবর পেয়ে কান্না থামছে না পরিবারগুলোর। একজন বাইর করছে, ওইটা 40% পুরা থাকা, আর বাকিটা বাইরেছে লাশ হবে। আর বাকিগুলি কোনো লাশ খবর এখন আমরা দিতে পারে না। এমন বুড়া বুড়া দাঁড়িয়ে আমার বলারা দাও না, দরটা মরবো আমরা, এ বলারা ও আল্লাহ গো। মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয়দের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থলে গিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। তবে কী কারণে আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মিলা খন্দকার, চ্যানেল 24। সংসারের জন্য সাশ্রয়ী দামে পণ্য কিনতে দাঁড়িয়েছিলেন টিসিবির লাইনে, কিন্তু পণ্য নয়, বাড়ি ফিরল নিথর দেহ। রাজধানী মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীর ধসে প্রাণ গেছে 2 হতভাগ্যের। আর এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 8 জন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সিটি কর্পোরেশন বলছে যে নিয়ম মেনে এই দেয়াল তৈরি হয়নি। মঙ্গলবার দুপুর রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পিছনের সরুগলিতে টিসিবির ট্রাকের সামনে তখন নারী পুরুষের দীর্ঘ সারি। হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ে কলেজের সীমানার পুরনো দেয়াল। মুহূর্তে চাপা পড়েন লাইনে দাঁড়িয়ে থাকা হতভাগ্যরা। ধসের শব্দে ছুটে আসেন স্থানীয়রা। আহতদের পাঠানো হয় হাসপাতালে। ততক্ষণে মারা যান 2 জন। ব্রড ডেথ, আসার আগে এসে মারা গেছে। তার আমরা ইতিমধ্যেই তার ব্যাপারে পুলিশকে অবহিত করেছি এবং পুলিশের লোকজন আসছে। তার বিষয়ে বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আমরা সেটা ক্লাস। এলাকাবাসীর অভিযোগ, দেয়ালটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু মেরামতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। উঠ করে দেখলাম কি ভাই পুরো দেওয়ালটা ভাই ভাঙ্গা আছে না ভাই, সামনে আয়া পড়তাছে। অনেক বছর ধরে মনে করেন এটা উঠেছে, কোনো তদন্ত করে না, কিছু করে না। এই রাস্তাঘাটে এভাবে তো আমার তো এমনি ভালো জায়গায় তো যাইতে গেলে আমাকে আশঙ্কা ভয় লাগছে। আমাদের বাচ্চার উপর তো একটা দুর্ঘটনা হইতে পারে। দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ জানান, এই ঘটনায় গঠিত হবে তদন্ত কমিটি। আর পুলিশ বলছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এটা অবশ্যই খুব শীঘ্রই তদন্ত করতে হবে এবং এইটার বিচারের আওতায় এনে এবং সর্বোচ্চ বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরবর্তীতে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। আপাতত আমরা এটা নিরাপত্তা দিচ্ছি যে যাতে ওয়াল পুনরায় আবার বাকি ওয়াল পরে কেউ হতাহত না হয়। আমরা এই জন্য এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত অন্তত 8 জন, যাদের 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। দায়িত্ব নেয়ার পর প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সকালে বঙ্গভবনে পৌঁছালে হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
মঙ্গলবার সকাল 11টার দিকে জাতীয় সংসদ ভবনের বাসভবন থেকে বঙ্গভবনে এসে পৌঁছান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। প্রধান ফটকে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানিয়ে মূল ভবন পর্যন্ত নিয়ে আসে। পরে সেনা, নৌ ও বিমান বাহিনী ও পিজিআরের সমন্বয়ে গঠিত চৌকস দল হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার শেষে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময় করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দাপ্তরিক কার্যক্রমে অংশ নিয়ে স্বাক্ষর করেন গুরুত্বপূর্ণ নথিতে। দরবার হল সহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনাও পরিদর্শন করেন তিনি। জোহরের নামাজ আদায়ের পর বেলা 1:45টার দিকে বঙ্গভবন ত্যাগ করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি নিয়মিত অফিস করবেন বঙ্গভবনে, তবে থাকবেন সংসদের স্পিকার ভবনেই। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রপতি পদে না থাকলে আইনি ব্যবস্থা নিতে কোনো বাধা নেই, একথা বলেছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি জানিয়েছেন, ব্রিক্সের সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পদত্যাগের পর থেকেই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাংবিধানিক দায়মুক্তি নিয়ে চলছে নানা আলোচনা। সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির পদে থাকা অবস্থায় যে কোনো ব্যক্তি সাংবিধানিক সুরক্ষা পান, তবে পদত্যাগের পর তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে আইনি ব্যবস্থা নিতে কোনো বাধা নেই। তার পদে থাকাকালীন সময় কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। সংবাদ সম্মেলনে তার দাবি, 2018 সালের নির্বাচনে দায়িত্ব পালনের সাথে 32 ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সম্পর্ক নেই। বলেন, সরকারি চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। 25 বছর যদি চাকরির বয়স হয়ে যায়, সরকার তাকে অবসরে পাঠাতে পারেন। এটা একেবারে আইনি ব্যাপার। একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই পদক্ষেপের পেছনে আপনারা সাংবাদিক, আপনাদের কাজই কিন্তু এটাও আমি মনে করি আপনারা এর মধ্যে একটা কোরিলেশন খুঁজে বের করেছেন। এটা আপনারা করেছেন। সরকার এখনো 2018 নির্বাচনের জন্য ঘোষিতভাবে কোনো পদক্ষেপ নেয়নি। সেটা যখন করতে যাবে, সেখানেও তো নির্বাচনী অপরাধ আছে। সেই অপরাধের জন্য যারা যারা যে পর্যায়ে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এমনকি ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যেতে পারে, সেটা অবশ্যই। এবং আমি 2018 নির্বাচন নিয়ে, বাংলাদেশ যদি 2018 নির্বাচনের ঘটনার বিচার না করে, এটা আসলে খুব খারাপ কথা হয়ে যাবে। এত বড় ক্রাইম বাংলাদেশের ইতিহাসে হয়েছে বলে আমি মনে করি না। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে ব্রিফিংয়ে জানান ডাক্তার জাহিদুর রহমান। আমাদেরকে এটা এক ধরনের পর্যবেক্ষক হিসাবে ইনভাইট করা হচ্ছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এসব কথা জানিয়েছেন। সাতক্ষীরা 4 আসনের এমপির বিষয়ে তিনি বলেছেন যে সংসদ সচিবালয় থেকে যদি জানানো হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আগামী 3 মাসের মধ্যে সংসদ সদস্যদের নির্বাচিত করতে হবে 23তম রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কথা বলতে মঙ্গলবার সকালে সংসদ সচিবালয়ে যান প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। বৈঠক করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে। প্রায় 1 ঘন্টা আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কথা হয়েছে। সিসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন। স্পিকারের সাথে পরামর্শক্রমে, আলোচনাক্রমে এই দিনক্ষণ ঠিক করা হবে। কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব। আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি না। এছাড়া ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সিইসি। ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে।
এছাড়া সাতক্ষীরা 4 আসনে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান AMM নাসির উদ্দিন। সংসদ থেকে বিষয়টি পাঠানো হলে কমিশন ব্যবস্থা নেবে বলে জানান CEC। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আজ প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনের সময় তিনি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগের তাগিদ দেন। রাজধানীতে গ্যাস সংকট বেড়েই চলেছে এবং তাতে বাড়ছে ভোগান্তি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারিতে, প্রধান সড়কে তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। কিন্তু জ্বালানি প্রতিমন্ত্রী আজ কিছুটা স্বস্তির খবর দিয়েছেন। তিনি বলেছেন যে সংকট কাটাতে মালয়েশিয়া বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতে প্রস্তুত আছে। সময়ের সাথে গ্যাস সংকটে বিপত্তি বাড়ছে সাধারণ মানুষের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সিএনজি। সংযোগ সড়কের গাড়ির লাইন গিয়ে ঠেকেছে প্রধান সড়কে, ফলে বাড়ছে যানজট। চালকদের বেশিরভাগ সময় চলে যাচ্ছে গ্যাস সংগ্রহের লাইনে। লাইনে গ্যাস নাই বলতে গ্যাস যখন আসে তখন দিবে, কোনো গ্যারান্টি নাই। 12টা বাজতে পারে, 4টা বাজতে পারে, রাত 12টা বাজতে পারে। প্রতিদিন রাত 2টা, 3টা, 3:30টার আগে ঘুমাইতে পারি। রাত 10টা সিরিয়াল ধরে রাত 2টা 15 মিনিটের গ্যাস পাইছি 75 টাকার। সকালে ফিলিং স্টেশনে গ্যাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে অনেক জায়গাতেই বন্ধ হয়ে যায় সরবরাহ। সিএনজি স্টেশনের মালিকরা বলছেন চাপ না থাকায় মেটানো যাচ্ছে না চাহিদা। লাস্ট 10 দিন যাবত আমরা আসলে সত্যি কথা 2 ঘন্টা বা 3 ঘন্টা পাম্প চালাতে পারতেছি, গ্যাসের চাপ নাই বিধায়। তো সেক্ষেত্রে আমরা চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আমরাও ভুগতেছি। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার দাবি শিগগিরই কেটে যাবে সংকট। আর জ্বালানি প্রতিমন্ত্রী জানান সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। জ্বালানি যদি নিরাপত্তা না ঘটে তাহলে তো বিনিয়োগ হবে। গ্যাসের ক্ষেত্রে আপনারা দেখেছেন কোনো অনুসন্ধান করা হয়নি, কোনো উত্তোলনের ব্যবস্থা করা হয়নি, বিদেশ নির্ভর করা হয়েছে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। ভারত বা যুক্তরাষ্ট্র কারো আধিপত্যই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষ উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। এখনও গণভোটের রায় বাস্তবায়ন হয়নি অভিযোগ করে জুলাই গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদ এবং সংস্কার প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বানও জানান তিনি। দাবি করেন জনগণের ভোটাধিকার রক্ষায় কাজ করছে এনসিপি। এ সময় আগামী 1 বছরের জন্য জাতীয় ছাত্র শক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটি প্রকাশ করা হয়। সভাপতি শাহিন মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে ফেরদৌস শেখকে নির্বাচিত করা হয়েছে। আমরা যদি আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারি, ফলে আমরা কারো আধিপত্য মেনে নিব না, আমরা ভারতের আধিপত্য মেনে নিব না, আমেরিকার আধিপত্য মেনে নিব না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে তার পররাষ্ট্র নীতি তৈরি করবে। নির্বাচন কমিশনে বিএনপি দলীয়দের না সরালে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে বিরোধী দল, একথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানী মগবাজারে কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে রাজনৈতিক নিয়োগ বাতিলের দাবিও জানিয়েছেন তিনি। সমস্ত রাজনৈতিক নিয়োগ বাতিল করতে অনুরোধ করছি, তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। জনগণের কাছে যে বার্তা যাচ্ছে তাতে যে জন্য জুলাই অভ্যুত্থানের এত রক্ত, এত আন্দোলন, দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত, ভিন্ন মতের উপর দমনপীড়ন হবে না। নতুন রেলপথ চালু হলেও যাত্রী সেবা ব্যাহত, বগির তীব্র সংকটে। পর্যাপ্ত কোচ না থাকায় চাহিদা মতো ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। যা চলছে তার বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ কোচ। আর এই সংকট মেটাতে প্রায় 650-র বেশি নতুন কোচ আনার উদ্যোগ নিয়েছে সরকার। আর এর প্রথম চালানে অগাস্টের শুরুতেই ভারত থেকে আসছে অত্যাধুনিক 20টি ব্রডগেজ কোচ। আদ্দিন সজীব জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মমিনুল ইসলাম মমিন। আয়ুষ্কাল শেষ হওয়ায় জরাজীর্ণ এসব বগির কোনোটি মেরামতের অপেক্ষায়, কোনোটি অচলপ্রায়।
কমলাপুর রেলওয়ে স্টেশনে এমন কোচগুলোতে তাই ভবঘুরের ঠাঁই। দেশজুড়ে নিরাপদ রেলওয়ের দুর্ভোগের বড় কারণ এই মেয়াদ উত্তীর্ণ বগি। জোড়াতালি দিয়ে যেগুলো চালিয়ে নেওয়া হচ্ছে সেগুলোর ভেতরের অবস্থাও নাজুক। মিটার গেজ বগির বেশিরভাগ ফ্যান নষ্ট, অর্ধেক বাতি চলে না। ওয়াশরুমের অবস্থা আরও করুন। ব্রডগেজ কোচের মান নিয়েও আছে প্রশ্ন। ওয়াশরুমে ওয়াশ হয়ই না, ওয়াশরুমের পানি পাওয়া যায় না। এই যে ট্রেনটার মধ্যে ওয়াশ মানে প্রচুর দুর্গন্ধ হয়। যাত্রী কিন্তু অতিরিক্ত চাপ, এই পরিমাণ বগি কিন্তু আমরা পাচ্ছি না আমার মনে হচ্ছে। আপনি যখন ট্রেনে ভ্রমণ করবেন দেখবেন যে এই স্নিগ্ধা কোচগুলা বা অন্যান্য নর্মাল কোচগুলা যাত্রীতে একদম বোঝায়। রেলওয়ের তথ্য অনুযায়ী এখন বহরে মোট বগি রয়েছে 1838টি। এর 1267টি মিটার গেজ আর 571টি ব্রড গেজ, যার 50%-ই মেয়াদ শেষ। 30% চলে জোড়াতালিতে, ভালো মাত্র 20%। ইতোমধ্যে কিছু নতুন নতুন ট্রাক সংযোজিত হয়েছে, সেখানে আরও নতুন ট্রেন চালানো প্রয়োজন, কিন্তু আমাদের গ্যারেজ এবং লোকোমোটিভের সংকট আছে। সেই কারণে আমরা সেই সকল জায়গায় নতুন ট্রেনও চালাতে পারছি না। এই জীর্ণদশা কাটাতে ভারত থেকে 200টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ এবছরই আসার কথা, যার প্রথম বৃষ্টি আসছে অগাস্টে। বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারতীয় প্রতিষ্ঠান RIETS এর সাথে 1704 কোটি টাকার চুক্তি হয়েছে। এসব কোচ হবে স্টেইনলেস স্টিলের এবং দ্রুতগতি সম্পন্ন এসি আর স্বয়ংক্রিয় এয়ার ব্রেক পদ্ধতির। অবকাঠামো নির্মাণের যথেষ্ট প্রতিযোগিতা ছিল। এগুলিতে যে নতুন ট্রেন লাগবে সেই পরিকল্পনাটি আমরা আগে থেকে হয়তো প্রণয়ন করে নাই। যদি প্রণয়ন করতাম এখন আমাদের অনেক রোলিং স্টক আসতো। খুবই অবাক করা বিষয় যে এই মুহূর্তেও আমার কেবলমাত্র 2টি প্রকল্প পাইপলাইনে আছে। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে 4900 কোটি টাকার বেশি ব্যয়ে আরও 200টি মিটার গেজ কোচ আমদানির পরিকল্পনা অনুমোদনের অপেক্ষায়। আর কোরিয়ার অর্থায়নে 260টি ব্রডগেজ কোচ সংগ্রহে 3970 কোটি টাকার ঋণ নিশ্চিত হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায়। আপৎকালীন সময়ে এটা দ্রুত পদক্ষেপ হিসাবে কিন্তু আমরা আমদানি করছি। যেহেতু রেল আমি এক্সপ্যান্ড করলাম, আমি যাত্রী পরিবহন করতে পারছি না, আমি পণ্য পরিবহন করতে পারছি না, তাহলে এই যোগানটা তো আমাকে দিতে হবে। তবে এই আপৎকালীন সময় যেন আবার সারা জীবন আপৎকালীন না থাকে। জানা গেছে বর্তমানে দেশে কাগজে কলমে 280টি যাত্রীবাহী ট্রেন থাকলেও কোচ ও ইঞ্জিন সংকটে 70টিরও বেশি ট্রেন বন্ধ। রেলের তথ্য বলছে দেশের প্রায় সব রুটে মেয়াদ উত্তীর্ণ বগির তীব্র সংকট কাটাতে নতুন অন্তত 1,500 কোচ প্রয়োজন। তবে বিশেষজ্ঞরা বলছেন যে কেবল বিদেশ থেকে কোচ কিনে এনে এই সংকট কাটবে না। প্রয়োজন নিজস্ব ওয়ার্কশপের সক্ষমতা বাড়িয়ে নিরবিচ্ছিন্ন ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারলে দেশের ট্রেন বা রেল হবে লাভজনক। আবদিন সজীব, চ্যানেল 24, ঢাকা।